তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। দিদি বলেছিল চা ঘুগনি আর তেলে বাজার ব্যবসা করতে, আর সেই জিনিসটাকেই সিরিয়াসলি নিয়ে নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরোটা ব্যবসায়ীরা, যেখানে রাজুদার পকেট পরোটা, লাল ছাগানির ক্লাব কচুরি, ফোনপে পরোটা, ফেমাস ক্লাব কচুরি, এই সব পরোটার দোকানে পুরো মার্কেট ছেয়ে গেছে। কেউ পকেট পরোটা দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, দাদা এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। কেউ আবার 50 টাকায় ক্লাব কচুরির সাথে গালাগালি দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে। তার সাথে সাথে ফোনপে পরোটার বাতেলায় পৃথিবী কাঁপাচ্ছে, পৃথিবীকে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। ডিজে অরুণ, এই সব জিনিসে ভরে রয়েছে পুরো সোশ্যাল মিডিয়া। বাংলার অর্থনীতি বা বেকারত্ব ঘোচানোর জন্য এই সবই কি জরুরি, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? কেউ 30 টাকায় 3টে পকেট পরোটা দিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে, অন্যদিকে 50 টাকায় কচুরি বিক্রেতা লাল ছাগানি স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন করায় গ্রাহকদের অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বিতর্কের মুখে যাচ্ছে। এটাই কলকাতার সোশ্যাল মিডিয়া অর্থনীতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের স্বপ্নের আসল দিক। এখন এই কচুরি বিক্রি করে কেউ যাচ্ছে জি বাংলা, দিদি বাংলা শোতে, আবার কেউ যাচ্ছে কোনো ওয়েব সিরিজে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো চাকরির পরীক্ষা হলে ট্রেন লাইনে ঢোকাই যায় না, এতটা ভিড় পড়ে যায়, মানে বেকারত্বটা এতটাই বেশি। সেই বেকারত্ব ঘোচাতেই কি আমাদের এই চপ শিল্প বেছে নিতে হচ্ছে? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন। দাদা এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পাউডার দোকান। উত্তর 24 পরগনার গুমা থেকে আসা এই পরিশ্রমী মানুষটি, যার আসল নাম রাজু ঘোষ এবং যাকে আমরা রাজুদা বলে চিনি, তিনি 14 বছর ধরে এই শিয়ালদায় পরোটা বিক্রি করছেন। তিনি কেন এত ভাইরাল? তার খাবার নয়, বরং তার পারফরমেন্স, তার আইকনিক ডায়লগ 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকায় যাতে ট্রেনের টিকিটও পারবে না, এই ডায়লগটিই তো হিট ছিল, যেটা মধ্যবিত্ত বাঙালির পকেটের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করে। এবং তিনি এতটাই ভাইরাল হয়, একেন বাবু ওয়েব সিরিজে তার প্রমোতে তার অভিনয়ও দেখা যায়। কিভাবে তাকে নিয়ে হাস্যরস তৈরি হয়, এটি প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অনেক, মূল্যধারার এন্টারটেনমেন্টও ব্যবহার হচ্ছে। তার এই ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট থাকলে ফুটপথে একজন বিক্রেতাও সেলিব্রিটি হতে পারেন, যার জলযন্ত্র উদাহরণ হলো ডলি চাইওয়ালা। তোমরা তাদেরকে নিয়ে যতই হাস্যরস যাই করো, তারা কিন্তু দিনের শেষে 1,500 থেকে 2,000 টাকারও বেশি বাড়ি নিয়ে যায়। তার জন্য তো তারা সবকিছু সহ্য করেও ব্যবসাটা চালিয়ে যায়। বেকারত্বের কারণে কি এই যুব সমাজ এখন সহজে ভাইরাল হওয়ার পথ খুঁজে নিচ্ছে? মানে কোনো কচুরি বা পরোটার দোকানের সামনে গিয়ে ব্লগিং শুরু করছে এই বেকারত্বের জন্যই কি? এই ফুড ব্লগার গুলো শুধুমাত্র ভিউজের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাদের না আছে কোনো কন্টেন্ট এবং কোনো স্ক্রিপ্ট তো দূরের কথা, মানে কোনোভাবেই তারা তাদের ব্রেন ইউজ করছে না। তারা শুধুমাত্র একটা ফোন তুলে কোনো কচুরির দোকানে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটু কন্টেন্ট পাওয়ার জন্য, যেখানে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে না। সে তো এখন নিজে বুঝছে না, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারবে এই জিনিসটা তাকে লং টাইম ইনকাম দেবে না। কিছুদিনের জন্য হয়তো সে ইনকাম করতে পারবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে সে ভীষণ প্রবলেমে পড়বে। ম্যাক্সিমাম ব্লগার গুলো কোনো দোকানে গিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করে এবং দুদিন পরে সেই চ্যানেলগুলো আস্তে আস্তে হারিয়েই যায়। যেমন কিছুদিন আগেই লাল ছাগানির ওপর উঠে পড়ে লেগেছিল এবং সে অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার পর সমস্ত ব্লগার গুলো কিন্তু সেখান থেকে চলে যায়। মানে এখন কিন্তু সেই সব ব্লগার গুলোকে আর দেখাই যায় না। এবং যদি এই সোশ্যাল মিডিয়ার আসল রহস্যটা জানতে চাও, তাহলে এই অ্যাক্টর সুরজিৎ সেনের এই কথাটা শুনে নাও। বলছেন ব্লগাররা নাকি আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, ব্লগাররা আমাকে ভাইরাল করেছেন বলে আজকে এত ডিমান্ড। আমি তো বলিনি দাদা, আমি তো বলিনি দিদি ভাই যে আমাকে ডিমান্ড তৈরি করুন। আমি তো মানে ভালো ছিলাম, সুখে ছিলাম আমার দোকানটা নিয়ে। আমি তো একবারও বলিনি, এতে তো আমার আরো ক্ষতি হচ্ছে। বারবার বলছি, আমি কিন্তু রানু মণ্ডল নই, আমি কিন্তু ভুবন বাদ্যকর নই, যে যারা এক রাতে উঠেছে আবার আরেক রাতে আপনারা তাদেরকে ফেলে দিয়েছেন। তাদেরকে আপনারা ভুলে গেছেন। আপনারা বলছেন যে আপনারা দাঁড় করিয়ে দিচ্ছেন, কি দাঁড় করাচ্ছেন, কোথায় তারা? সে কিন্তু ঠিকই বলেছে যে আমি রানু মণ্ডল বা ভুবন বাদ্যকর নয়, যে তোমরা একদিনে আমাকে উঠিয়ে দেবে এবং একদিনে নামিয়ে দেবে। এর জন্যই তো সে সমস্ত ব্লগারদের বলে আমার দোকানে না আসতে, এবং সেজন্য তো সে থানায় ডায়েরি করারও হুমকি দেয়। সে বলে চাই না আমার এত বিক্রি, চাই না আমার এত খ্যাতি। এতদিন 27 বছর ধরে আমি ফিল্মি ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করেছি, তখন তোমরা কেউ দেখো
দেখনি, এখন আমার কাছে আসার কোনো দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলের বেকারত্বের হার এতটাই বেশি, তার জন্য তো বেশিরভাগ মানুষই মানে 32% মানুষই কিন্তু দিন মজুর করে খায়, এবং তার থেকেও একটা বেশি সংখ্যা পরিযায়ী শ্রমিক, মানে তারা এই রাজ্য থেকে অন্য রাজ্য বা বিদেশে গিয়ে কাজ করে। এবং এক একজন তো এখন পরোটা ব্যবসা ছেড়ে তারা কন্টেন্ট ক্রিয়েটারই হয়ে গেছে। এবং ফোনপে পরোটার সেই বাতেলা, তার সেই বড় বড় কথা, সেগুলো নিয়েও তো প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়। আর যেই সব ব্লগার গুলো ঘটিবাটি নিয়ে দিনের পর দিন পড়ে থাকে ফাস্টফুড দোকানগুলোতে, তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকারের দিকে। কারণ তাদের মেন কন্টেন্টই হচ্ছে খাবারটাকে ভালোভাবে দেখানো না, তাদের মেন কন্টেন্ট হচ্ছে রাজুদা কি করলো, লাল ছাগানি কি করলো, তারা কি বললো, তাদের কন্ট্রোভার্সি, এই সব নিয়েই তারা সবসময় পড়ে থাকে। আর যখনই এই বিক্রেতারা এইসব কন্টেন্ট দেবে না, তখন তাদের চ্যানেলটা পুরোপুরি ভাবে ডেড হয়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ পুরোপুরি ভাবে ডেড হয়ে যাবে। মনে আছে কিছুদিন আগে রানাঘাট টু শিয়ালদা এসি ট্রেন চালু করেছিল, সেখানে যাত্রীর থেকেও বেশি ছিল ব্লগাররা, মানে ব্লগাররাই ট্রেনে পুরো ভরেছিল। এটা দেখেই বোঝা গিয়েছিল যে হাতে ফোন থাকা মানে একটা ব্লগার নয়, তারা যেখানে খুশি সবাই কিন্তু ভিডিও করছিল। কিন্তু সেই ক্রিয়েটারদের মধ্যে একজনের নামও কি তোমার মনে আছে? কারণই মনে নেই, কারণ এরা আসে আর যায়। আর যদি পরোটা বিক্রেতাদের কথা বলি, তাহলে ভাই তোমরা শুনে নাও, এরা মাস গেলেই 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। রাজুদা নিজে মুখে বলে 400 থেকে 500 পরোটা সে দিনে বিক্রি করে, তার মানে তার ইনকাম কত হতে পারে সেটা তোমাদের ধারণাই নেই। এখানে আছে 200 পিস, আর 200 পিস মতো বিক্রি হয়েছে, এখানে হয়তো 20 পিস বাঁচতে পারে। যেটা একটা সরকারি কর্মচারীও তার স্যালারি পায় না। তাই এদের পিছনে না ঘুরে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাও, তাহলে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজে কিছু তৈরি করো। এদের পিছনে ঘুরে ঘুরে তোমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকারের দিকেই যাচ্ছে। এটা তো শুধু পরোটার দিকটা দেখালাম, এরপরে আছে বিরিয়ানির ব্লগার। বিরিয়ানিরও কিন্তু আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে, সেখানেও এত ব্লগার রয়েছে যেটা ধারণার বাইরে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সস্তার এত কচুরি ভাইরাল কেন? অন্যান্য স্টেটে তো MBA চাইওয়ালা, চায় সুট্টাবার, মানে এইসব দামি দামি ব্র্যান্ড গুলোই ভাইরাল, মানে যেখানে তারা কিন্তু মোটা অঙ্কের টাকায় এই চা বিক্রি করে। আমাদের এখানে সেই সস্তার কচুরি ভাইরাল, কারণ এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার রয়েছে, তারাই কিন্তু এইসবকে বাহবা দিচ্ছে। আর যার মূল কারণ হলো এই ব্লগাররা। এই ভিডিওটা বানানোর একটাই কারণ, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্লগারদের কেরিয়ার কিন্তু সংকটের মুখে। তারা বুঝতেই পারছে না তারা এইসব ভিডিও বানিয়ে তাদের কেরিয়ারটাকে কতটা পিছনে ফেলে দিচ্ছে। আর তোমাদের থেকে 50 গুণ বেশি ইনকাম করে বেরিয়ে যাচ্ছে এই পরোটা আলাওয়ারা। তারা কেউ যাচ্ছে দিদি নাম্বার ওয়ানে, কেউ যাচ্ছে আবার ইন্টারভিউতে। তাই সোশ্যাল মিডিয়ায় এইসব বাজে ভিডিও না দিয়ে নিজে কিছু করার চেষ্টা করো, তা না হলে কিন্তু তোমাদেরও অবস্থা হবে রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরের মতো। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি, এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক, এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি, এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে চলে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।